হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতা দৌড়ে ছুটে এসে স্বস্তিকের কেবিনের দিকে আসে। সেখানে স্বস্তিককে বেডে দেখতে পায় না। তখনই গীতার মাথা ঘুরে যায়। বলে, স্বস্তিকবাবু কোথায় গেলেন আপনি? নিচে পড়ে থাকতে দেখে ডাক্তারকে। কি হয়েছে ডাক্তারবাবু? স্বস্তিক মুখার্জিকে তুলে নিয়ে গেছে গুন্ডারা। কি বলছেন কি আপনি? হ্যাঁ, ওনাকে এক্ষুনি না বাঁচানো গেলে বড় বিপদ হয়ে যাবে। গীতা হাসপাতালে সবাইকে ধাক্কা মেরে নানাভাবে ভিড়ভাট্টা এড়িয়ে স্বস্তিককে খুঁজে বের করার চেষ্টা করছে। এদিকে বিধান স্বস্তিককে স্ট্রেচারে করে নিয়ে তাদেরই একটা অ্যাম্বুলেন্স এসেছে, যেটাতে উঠিয়ে নিয়ে স্বস্তিককে চলে যাবে। তখনই হঠাৎ কিরণকান্তি ব্যানার্জি ফোন করে বসে আর বলে, কী ব্যাপার, এদিককার খবর? তুলে নিয়েছি স্বস্তিক মুখার্জিকে, ওকে ছুঁড়ে ফেলে দেবো নদীতে। আপনি চিন্তা করবেন না, কেউ খুঁজেও পাবে না, টেরও পাবে না। এই বলে ফোনটা রেখে দেয়। তখনই বিধানের ঘাড়ে এসে হাত দেয় গীতা। এক ঘুষিতে বিধানকে ফেলে দেয় মাটিতে। এরপরে বিধানের চালাচামুন্ডারা সবাই গীতার উপর ঝাঁপিয়ে পড়ে। গীতা তাদের সঙ্গে মারপিট করতে শুরু করে দেয়। কোনোভাবেই তাদেরকে এক চুলো ছাড় দেয় না, স্বস্তিককে এতটুকু আঘাত পেতে দেয় না। ওদিকে পুলিশে খবর দেওয়া হয়েছে হাসপাতালে ভাঙচুর হয়েছে বিধায়। তাই বড়বাবু এবং ঢালিবাবু দুজনেই ফোর্স নিয়ে আসছে। তারা দূরে দাঁড়িয়ে গীতার এই মারপিটটা দেখছে। গীতা সেটা জানেও না। গীতা যখনই মারপিট করতে ব্যস্ত, হঠাৎ করে স্বস্তিককে শেষ করতে ছুরি বের করে বিধান নিয়ে যায় স্বস্তিকের কাছে। তখনই গীতার ছুরিটা ধরে ফেলে, গীতার হাত কেটে যায়। তারপরেও সেদিকে লক্ষ্য না করে মারপিট করে যাচ্ছে গীতা। আপ্রাণ চেষ্টা করছে স্বস্তিককে বাঁচাতে। তার স্বামীকে সে কোনোভাবেই আঘাত পেতে দেবে না। এই সমস্ত কিছু করে গীতা যখন স্বস্তিককে বাঁচানোর চেষ্টায় মগ্ন, তখনই আবারও সবাই মিলে এসে স্বস্তিককে আঘাত করতে চাইলে গীতা আবারও তাদের উপর তেড়ে যায়। এমন মারপিট করতে শুরু করে যে গীতা নিজের মধ্যেই থাকে না। তখনই পুলিশ ফোর্স এসে সবাইকে স্পট থেকে অ্যারেস্ট করে নিয়ে থানায় চলে যায়। গীতা স্বস্তিকবাবু স্বস্তিকবাবু বলে ডাকাডাকি করলেও কোনোভাবে সাড়া দিচ্ছে না স্বস্তিক। এরপরে বড়বাবু মিলে ভেতরে নিয়ে যাওয়া হয়, ডাক্তারের হাতে তুলে দেওয়া হয়, চিৎকার করা হয়, ডাক্তারবাবু কোথায় আপনি? তাড়াতাড়ি করে দেখুন ওনার কি হয়েছে। স্বস্তিককে আবারও নিয়ে যাওয়া হয় আইসিইউতে। তার ট্রিটমেন্ট বহাল রাখা হয় এবং সমস্ত কিছু চেক আপ করে ডাক্তার এসে বাইরে জানায় যে স্বস্তিক আউট অফ ডেঞ্জার, উনি ভালো হচ্ছেন। গীতা তখনই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপরেই বড়বাবু বলে, চলুন আপনি থানায়, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। গীতাকে ডেকে নিয়ে যায় আর হাত জোর করে ক্ষমা চায়। বলে, দেখুন, আমি ভুলে গেছিলাম যে অগ্নিকন্যা, আপনি অগ্নিশিখা, কখনো কোনোভাবেই কলঙ্কিত হতে পারেন না। মানুষ যতই চেষ্টা করুক না কেন, কোনোভাবে আপনার সঙ্গে পেরে উঠবে না। আমি ভুল করেছিলাম। যেভাবে আপনি স্বস্তিককে আজকে বাঁচালেন, নিজে হাত কেটে ফেললেন, তারপরেও স্বস্তিককে এতটুকু আঁচল লাগতে দিলেন না। ওই ছুরিটা ধারালো যদি স্বস্তিকের গায়ে লাগতো, ও তো আবারও বড়সড় বিপদে পড়তো। তাই এসব দেখে বোঝা যায় যে একজন ভালোবাসার মানুষ আর একজনকে কতটা ভালোবাসলে এরকম মরিয়া হয়ে নিজের প্রাণটুকু দিতে পারে। আমার জীবনে একসময় ভালোবাসা এসেছিল জানেন তো, কিন্তু সেটা আমি ধরে রাখতে পারিনি। অনেক কথা, সেটা একদিন না হয় বলবো। গীতা বড়বাবুর কথা শুনে অবাক হয়ে যায়। ঢালি এসে বলে যে, কী ব্যাপার, এখন কি করব? বিধানকে কিচ্ছু করার দরকার নেই। আমি বলি, কি ওকে কিছুক্ষণের জন্য আমার হাতে একটু ছেড়ে দিয়ে যান না বড়বাবু। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনি ওর সঙ্গে কথা বলতে চান। আমি এখনও ওকে অ্যারেস্ট করিনি, 10 মিনিট সময় আপনাকে দিলাম। ঢালি, আপনি চা খেতে যান। আর আমি ডিউটিতে ছিলাম না, বাইরে রাউন্ডে গেছি। এই বলে থানা ফাঁকা। এই সুযোগেই আপনার যা করার করে নিন। আর বলে, আপনাকে আমি কুর্নিশ জানাচ্ছি, আপনার মতো মেয়ে এত গীবত, এত অত্যাচার, এত মানুষের কথা শোনা সত্ত্বেও যে এত সুন্দরভাবে সব কিছু সামলে নিল, সে সত্যিই খুব ভালো। কিন্তু আমার সঙ্গে তো স্বস্তিকবাবুর বিয়েটা বাদ দিন না। আমি বুঝতে পেরেছি এগুলো আসলে লোকের ছড়ানো। আর এখন আমি আপনার সঙ্গেই রয়েছি, আপনাকে যেভাবে সাহায্য সহযোগিতা করার প্রয়োজন সবটা আমি করব। এরপরে বড়বাবু যেতেই লাগে। হঠাৎ করে তার মনে হয় যে না, পিস্তলটা তা গীতাকে বের করে দিয়ে যাওয়া দরকার। সেটা কোনো না কোনোভাবে বিধানের থেকে কথা বের করে নিতে গীতার কাজে লাগবে। গীতাকে হাতে দিয়ে চলে যায়। বিধানকে এনে দিয়ে ঢালিবাবু চলে যায়। কি ব্যাপার বিধান, তোর জন্য আজকে আমার জীবনটা তছনছ হয়ে গেছে। বল, কার কাছ থেকে টাকা খেয়ে এই কাজগুলো করছিস? কে সাজিয়েছিল এই গুটিগুলো? বড়ির চাল একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে এই গীতা এলএলবি, বুঝতে পেরেছিস? আমি বলছি ভালো ভালো, না হলে কিন্তু কি হবে জানিস তো? রাজনৈতিক সংঘর্ষে তুই মারপিট করে হাসপাতালে গিয়েছিলিস, এরপরে সবাই জানবে যে তুই নাই, শেষ হয়ে গেছিস।
তোকে শেষ করে দেওয়া হয়েছে, কেউ বেয়ারিশ লাশ হিসাবে তোকে চালানো করে দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। কি বলছেন কি ম্যাডাম আপনি? হ্যাঁ ঠিকই বলছি। এরপরে কষে চড় মারতে শুরু করে বিধানকে, আর বলে তোর ঘরে মা রয়েছে, বোন রয়েছে, তুই জানিস একটা মেয়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ, তার চরিত্র নিয়ে কথা বললে একটা মেয়ের কতটা কষ্ট হয়? তোরা শুধু সমাজের ছেলেরা এটাই পারিস তাই না, মেয়েদের চরিত্র তুলে কথা বললে তাদের দুর্বল জায়গায় আঘাত করতে। কিন্তু আমি সেরকম নই, কে কি বলে বলুক, আমি নিজের মতো চলেছি আর দেখ জীবনের জয়ী হয়েছি। খুন জখম রাহাজানি সবকিছুর একটাই নাম, গীতা এলএলবি। এখন আমাকে চিনতে পারিসনি, বুঝতে পেরেছিস? তবে খুব শীঘ্রই চিনে ফেলবি। এখন তাড়াতাড়ি করে বল তো কি হয়েছে। কিন্তু আমি তো জানি না, আমি কিছু করিনি, তাই বুঝি? তখনই বড়বাবুর পিস্তলটা নিয়ে নানাভাবে ভয় দেখাতে শুরু করে বিধানকে। বলে পিস্তলটা দেখছিস তো, এখানে যদি আমি তোকে শ্যুট করে দেই, সবাই তো জানে তুই হাসপাতালে রয়েছিস, এখনও যেখানে অ্যারেস্ট হয়েছিস, পুলিশ কাস্টাডিতে রয়েছিস, সেটা কেউ জানে না। আমি কিন্তু তোকে শেষ করে এটাকে নানাভাবে অন্য একটা গল্প সাজিয়ে তোর খেলাটা এখানেই শেষ করে দিতে পারি। না ম্যাডাম, এগুলো করবেন না। এই বলে পিস্তলটা বিধানের মুখে ঢুকিয়ে বলে, একটা গুলি যদি আমি করে দেই তাহলে কেমন হয় বল? আমি গুলি চালাতে পারি না, তবে একটা না একটা কোথাও না কোথাও তো তোর লেগেই যাবে বল। পিস্তল ভর্তি গুলি আছে, এটা কিন্তু তাও আবার পুলিশের গুলি। পুলিশ বলবে যে এই মারপিটের মধ্যে তোকে অনেক নিষেধ করেছিল, শুনিসনি, নিজের নিরাপত্তায় তোকে শ্যুট করে দিয়েছে, বলার কিছু আছে? পুলিশ পারে না এমন কোনো কাজ নেই, বুঝতে পারিস? তাই বলছি, সত্যি কথাটা মুখ ফুটে বল। তখনই বিধান বলে, ঠিক আছে, আমি স্টেটমেন্ট দিতে রাজি। বিধানের সমস্ত স্টেটমেন্ট নিয়ে তাকে জেল হাজতে পুরে দেওয়া হয়। এদিকে ভজনকে ফোন করে কিরণ কান্তি ব্যানার্জি বলেছে তাড়াতাড়ি যান থানায়, সেখানে গিয়ে জামিনের ব্যবস্থা করুন, বিধান ধরা পড়েছে। আর এটা শুনেই সে দৌড়ে দৌড়ে থানায় আসে, এসে বড়বাবুকে বলে, আপনার সঙ্গে একজনের জামিনের বিষয়ে কথা বলার ছিল। কে? বিধান। কি হয়েছে? ওকে আপনারা কেন অ্যারেস্ট করেছেন দেখলেন তো বড়বাবু? মাথা না টানতেই কান চলে এসেছে। কেন? কারণ হচ্ছে যে ও আর অগ্নিজিৎ মুখার্জি এখন গুন্ডাদের দালালি করে বেড়াচ্ছে, নিজের সমস্ত কোর্ট কাচারি আইনগুলোকে গুলে খেয়ে এখন দালালি শুরু করেছে। গীতা, তুই কিন্তু মুখ সামলে কথা বল। কেন? আরে সাপেরও তো তোকে দেখে লজ্জা হবে রে ভজন মিত্তির, সাপেরও জীবের মাঝখানে কাটা রয়েছে, তোরও কি কাটা নাকি? আর তুই এরকম করে যে জারি খাচ্ছিস, তারকেই ছোবল দিচ্ছিস, লজ্জা করছে না? এরকম করে সমস্তটা ছক কষে আজকে স্বস্তিক মুখার্জিকে যেভাবে শেষ করার প্ল্যান করেছিলি, তুই কি ভেবেছিলি আমি কখনো হতে দেবো এটা? এই কেসটার সমস্ত খেলা ঘুরে যাবে, এবার নতুন কিছু শুরু হচ্ছে, কারণ বিধান নিজের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে আর ওকে জামিনে ছাড়ানো যাবে না। কেন বিধানকে ধরা হয়েছে? ও তো হাসপাতালে ছিল, ওকে তো ধরার কোনো কথা নেই। তুমি কোর্ট না আদালত না এজলাস যে তোমাকে কৈফিয়ত দিতে হবে, নামটা ভুলে যেও না, গীতা এলএলবি। সমস্ত আইনকে গুলে খেয়েছি আমি, আর আমাকে তুমি প্রশ্ন করছো এত বড় স্পর্ধা কি করে হলো? এই বলে ভজনের শার্টের কলার ধরে ফেলে। ভজন বলে, কি করছিস গীতা? ব্যাপারটা কিন্তু ভালো হচ্ছে না। কেন? ও তুই অগ্নিজিৎ মুখার্জির চামচা বলে শুধু কলার ধরেছি, অন্য কেউ হলে না একদম এখানেই শ্যুট করে দিতাম। এই বলে ধাক্কা মারলে ভজন পড়ে যায়। ঢালি বলে, দেখুন উনি অগ্নিশিখা, ওনার সঙ্গে লাগতে যাবেন না, আপনি পেরে উঠবেন না। দূর মশাই, এই সমস্ত কথা বলবেন না তো। গীতাকে নানাভাবে থ্রেট দিতে শুরু করে ভজন। এদিকে স্বস্তিকের মা হাসপাতালে ছুটে আসে, ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, আমার ছেলে কেমন আছে? হ্যাঁ ভালো। আপনি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলুন। তখনই ম্যানেজমেন্ট জানায় যে অগ্নিজিৎ মুখার্জির ছেলে স্বস্তিক মুখার্জিকে কয়েকজন গুন্ডা এসে ওয়ার্ড বয় সেজে অন্য একটা অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাচ্ছিল। তারপরে যা কিছু হলো, হাসপাতালে ভাঙচুর হয়েছে, অনেক কিছু ঘটনা ঘটেছে। তারপরে কি জানি না, আপনার ছেলে এখন সুস্থ আছে। এরপর একজন নার্স এসে জানায় যে একজন পেশেন্টকে আনা হয়েছিল যাকে ভর্তি নেওয়া হচ্ছিল না, তারা রাজনৈতিক সংঘর্ষে মারপিট করেছে। এরপরে আমরা যখন ভর্তি নিতে চাইনি তখনই পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ আসার আগেই তারা ভাঙচুর শুরু করে। এরপরে স্বস্তিক মুখার্জিকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়। তখনই একজন লয়ার সে এমনভাবে মারপিট করতে শুরু করে, ভাবতেও পারেনি নিজের স্বামীকে বাঁচাতে কোনো মেয়ে যে এরকম করতে পারে। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অতগুলো গুন্ডার সঙ্গে মারামারি করে স্বস্তিক মুখার্জিকে এক চুলো ক্ষতি হতে দেয়নি। এটা শুনে তো অবাক হয়ে যায় গীতার শাশুড়ি মা। কাবিয়া বলে, মেহেক জানায়, দেখলে তো মা, তুমি তো বলতে যে আমার বড়দার সঙ্গে গীতার অবৈধ সম্পর্ক রয়েছে। কতটা ভালোবাসলে একজন স্বামীকে তার বউ এরকম করে ছুটে যেতে পারে? আমার স্বস্তিক দাদা এবং গীতা বৌদি একে অপরকে খুব ভালোবাসে, তোমরা মিছেই কলঙ্কিত করছো ওদের। একটা কথা বলি, বাবাকে বলো না এই কেসটা থেকে সরে যেতে। গীতা বৌদিকে একটা ফোন করো, তোমার ছেলেকে বাঁচালো, তোমার ছেলেকে রক্ষা করলো, তোমার কি কৃতজ্ঞতা এতটুকু নেই মামি? তুমি সব কিছু মীমাংসা করে নাও না। এরপরে দেখো আমরা সুখে শান্তিতে সবাই ঘর করি, আমাদের সংসারটা ভেঙে যাচ্ছে, কি করে পারছো এগুলো করতে? এই ভাঙা সংসার কি আর কখনো জোড়া লাগবে বলো তুমি?
কি বলছিস কি মায়েক? হ্যাঁ আমি ঠিকই বলছি। গীতাকে ফোন করে কিন্তু কোনো কথাই বলতে চায় না গীতার শাশুড়ি মা, ফোনটা কেটে দেয়। লজ্জায় কি বলবে মাথা নিচু করে থাকে সে। মামি এসব করে আরও কিন্তু জটিলতা বাড়ছে। গীতা বৌদি কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করবেই, তুমি বুঝতে পারছো না? যে গীতা বৌদি আজকে স্বস্তিক দাদাকে বাঁচালো, কীরকম করে গুন্ডাদের হাত থেকে, কেউ বা কারা রয়েছে যারা চায় না স্বস্তিক বেঁচে থাকুক, এটা বুঝতে পারছো নিশ্চয়ই? কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গীতা বিধানের স্টেটমেন্ট নিয়ে থানায় ভরলো, কৃপানকে ধরে উত্তম মধ্যম দিল। আজকে যেভাবে গীতা নিজের ভালোবাসাকে রক্ষা করেছে, সবাই গীতাকে ধন্য ধন্য করছে। এই কেসটা থেকে রেয়াত পেতে গীতা এবার কৃপানের সঙ্গে দেখা করতে জেলে চলে গেছে, আর সেখানে গিয়ে বুঝতে পেরেছে যে কৃপানি এইসব কিছুর সঙ্গে যুক্ত। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।